উষান, আপনি এভাবে নিজের আগ ফেলে আমার রুমে এসেছেন কেন? ওদিকে আপনার হবু বউ কবুল বলে আপনাকে কতক্ষণ ধরে খুঁজছে। মীরার কৌতূহলী বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর। উষান তখন সোফায় পিঠে লিয়ে বসেছিল, থমথমে মুখশ্রী। পরনে শেরওয়ানি তখন মাটিতে অবহেলায় অবিন্যস্ত রূপে পড়ে রয়েছে। মীরার কথা শ্রবণ করা মাত্রই উষানের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল তৎক্ষণাৎ। সোফার কুশনে মাথা এলিয়ে গুটিয়ে শুয়ে পড়ে উষান কঠিন গলায় বলল, বিয়েটা আমি করছি না, বুঝতে পেরেছিস মীরা? রুম থেকে যাই, এবার আমি ঘুমাবো। আমার রুম লক করা, চাবি পাচ্ছি না। মীরা ভ্রু কুচকে নিল। অন্তঃকরণ নড়ে চড়ে উঠল উত্তপ্ত রাগে। সশব্দে ধপাধপ পা ফেলে মীরা এগুলো উষানের নিকট। সম্মুখে দাঁড়িয়ে কণ্ঠে রাগান্বিত ভাব টেনে নিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? এর আগেও ঠিক একইভাবে আরেকজন মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে তারপর বলেন বিয়ে করব না। এখন আবার আবার আপনি আরেক মেয়েকে আগ পর্যায়ে এনে আবার বলছেন বিয়ে করব না। বিয়ে কি ফাজলামো লাগে আপনার কাছে? মানুষের মন কি পাথর দিয়ে বানানো আপনার মতো, যে আপনি বিয়ে করবেন না বললেন আর তারা হই হই করে আপনার কথা সাজা নিয়ে খুশি খুশি চলে যাবে? একজন মেয়ের নিজের বিয়ে ঘিরে অনেক স্বপ্ন থাকে, জানেন আপনি? আপনার কি অধিকার আছে কারো স্বপ্ন ভাঙার? উষান তার ওষ্ঠাধর কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। পরক্ষণে থমথমে গলায় বলে উঠল, আমার বিয়ে আমার মর্জি, ওর এত উত্তেজনা দেখানোর দরকার নেই। ওকে, নাও গেট আউট। মীরা কিয়ত কেঁপে উঠল শেষোক্ত শব্দে প্রয়োগ করা ধমক শুনে। ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে। এখান থেকে অযথা উষানের ধমক শোনার কোনো মানে হয় না। রুমটা তার হলে এতক্ষণে সে বকে বকে উষানকে রুম থেকে বের করে দিত, কিন্তু এই রুমটা সম্পূর্ণরূপে তার নয়। উষানের দাদু বাড়িতে আসলে এই রুমটা তার জন্য সর্বদা বরাদ্দ করা হয়। তাই সর্বপ্রথম জোর গলায় রুমটাকে নিজের বলে দাবি করতে পারলেও এখন আর পারছে না, ইচ্ছেও নেই। দরজার নিকট পৌঁছাতে পিছন হতে উষান উঁচু কণ্ঠে বলে উঠল, তোর হাতে কি হয়েছে? মীরা নিজের হাতের দিকে তাকালো। হাতের তালুর মাঝ বরাবর সূক্ষ্ম একটা দাগ। বেশি বড় বা গভীর নয় ক্ষতটা। কারো দৃষ্টিতে তো পড়ার কথা ছিল না। উষানের নজরে আসলো কি করে? ঈগল দৃষ্টি দেখি তার। মীরা ঘাড়কাত করে উষানের পানে তাকিয়ে বলল, কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছের কাঁটা দিয়ে। তারপর দেখা মিলল এক চমকপ্রদ ঘটনার। উষান শোয়া থেকে টান টান হয়ে উঠে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগুলো বারান্দার দিকটায়। বারান্দার কর্নারে থাকা সারি সারি গাছের মধ্যে থেকে গোলাপ গাছের টপটা উষান হাতে তুলে তা সজোরে নিক্ষেপ করলো বারান্দা পেরিয়ে বাহিরে। বিকট এক শব্দ প্রতিধ্বনিত হয়ে আবার নিঃশব্দ হয়ে এলো চারিপাশ। মীরা আটকে উঠল। প্রায় দৌড়ে উষানের নিকট গিয়ে উত্তেজিত স্বরে বলল, এটা কি করলেন আপনি? নিচে যদি কেউ থাকতো? উষান ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করে, দাদুর এই ভূতরে বাড়ির পাশে মানুষ তো দূর, কোনো জীবজন্তু আসে না, আসবেও না। কিন্তু গাছটা কেন ফেললেন? উষান ধমকে উঠে বলল, আমার যে ফুলে অ্যালার্জি আছে এটা তোকে দাদু বলেনি? তাও কোন সাহসে এখানে ফুল গাছরা? মীরা নিরুত্তর রইল। উষানের সাথে কথা বলা মানেই সেদে অপমানিত হওয়া। উল্টো পিঠ হয়ে একদণ্ড না থেপে মীরা রুমের বাহিরে চলে আসলো দ্রুত পায়ে। উষানের দাদুর বাসার কিছুটা দূরে অবস্থিত এক রেস্টুরেন্টে উষান এবং রোজার আক্ত অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। যখন উষানের পরিবার উষানকে খোঁজায় ব্যস্ত ছিল তখন তাকে বলা হয়েছিল এই বাড়িটায় একবার খুঁজে আসতে। তাই আসা। রেস্টুরেন্টে আসার পর মীরা দৃশ্যমান হলো সকলের থমথমে গম্ভীর মুখশ্রী। রেস্টুরেন্ট প্রায় খালি এখন। উষানের পরিবার মীরার বাবা মাহাদি মায়ান ছাড়া আর কেউ উপস্থিত নেই। কিয়ত আগে হৃষ্টচিত্তে মেতে ওঠা সকলেই চুপচাপ। আপাত অবস্থা দর্শন করার পর মীরার বোধগম্য হল তার আসার পূর্বেই সে কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে গিয়েছে এখানে। তাই ফাঁকা রেস্টুরেন্ট। সে আগের বারের মতো কনেপক্ষ নির্বাক ভূমিকায় থেকে বিদায় নিয়েছে। মীরার এই বিষয়টা সব থেকে আশ্চর্যজনক লাগে। বিয়ে ভেঙে দেওয়ার পর কনেপক্ষ কোনো টু শব্দ না করে বিদায় নেয়। আগেরবার যখন উষান এঙ্গেজমেন্ট ভেঙে দিল তখনও কনেপক্ষ কোনো বাক্য উপস্থাপন না করে চলে গিয়েছিল। আর এবারও মায়ানের থেকে ঘটনার বিবরণ শুনে মীরা নিশ্চিত হয় এবারও একই কাণ্ড ঘটেছে। মীরা নিঃশব্দে বাবার পাশে দাঁড়াতে উষানের মা উষা এগিয়ে আসলো তার নিকট। সম্মুখে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বললেন, ঘুমিয়েছি কিনা জানি না আন্টি, আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তপ্ত শ্বাস ফেলল উষা। চোখে মুখে তার লেপ্টে আছে বিতৃষ্ণা। বিড়বিড় করে বললেন, উষার কথা কর্ণকুহরে প্রবেশ করতে মীরা কৌতূহল ভরা চোখে তাকায়। সবকিছু ধোঁয়াশা লাগছে। এই বিয়ে ঠিক হওয়া ভাঙা কনপক্ষের নির্বাক ভূমিকা। এর পিছনে নিশ্চিত কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা তার অজানা। সময় তখন রাত 8টা হবে। ভীতি নিয়ে পা টিপে মীরা এগোচ্ছে তার জন্য বরাদ্দকৃত সেই রুমটায়। তখন আসার পথে তাড়াহুড়োয় নিজের ফোন ফেলে গিয়েছিল, সাথে ব্যাগও। জিনিস দুটো আবশ্যক এখন। তাই কিয়ত ভীতি নিয়ে উষান রুমে উপস্থিত থাকা সত্ত্বেও সেদিকে অগ্রসর হচ্ছে। উষানের সাথে পরিচয় মীরার বেশ কয়েকদিন হলেও তাদের সাক্ষাৎ হতো ক্ষণিকের। তাই উষান
আসলে কেমন তা কখনো জানা হয়নি। রাত করে এক ছেলের রুমে যাওয়া, তাও একা, ব্যাপারটা ভীতির মীরার নিকট। কিন্তু নিরুপায় সে। মায়ানকে আনতে চেয়েছিল, সাথে ফাজিলটা আসেনি। উষানের পরিবারের সাথে পরিচয়ের উৎস উষানের দাদু ফারদিনের মাধ্যমে। ফারদিনের সাথে মাহাদির বাবা ব্যবসায় যুক্ত ছিলেন। অতঃপর মাহাদির বাবা মারা গেলে মাহাদি বাবার দায়িত্ব নেয়। তারপরই পরিচয় ঘটে উষানের পরিবারের সাথে মীরার। কিশোরী বয়স থেকে উষানকে তার বড্ড বিরক্ত লাগত, কারণ উষান তাকে দেখলেই ধমকাতো। এর জন্য সর্বদা মীরা তাকে এড়িয়ে যেত। রুমে প্রবেশ করে নিঃশব্দে মীরা এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার মাঝখানে পড়ে রয়েছে তার ফোন। উষান তখন সোফায় গুটিসুটি মেরে ঘুমে কুপোকাত। তার লম্বা শরীরটা কোনো রকম সোফায় ঠাঁই পেয়েছে। মীরা দেরি না করে চটপট নিচু হয়ে বিছানা থেকে নিজের ফোন এবং ব্যাগটা নিয়ে পিছন ঘুরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। ব্যথায় অস্ফুট স্বরে আ শব্দ করে ওঠে। হিতাহিত জ্ঞান ফেলে চেঁচিয়ে বলে, কোন বদমাইশ সেখানে দাঁড়িয়ে? লাইট জ্বলে উঠল। রশ্মিতে মীরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চমকালো ভীষণ। উষান তো বেঘরে ঘুমাচ্ছিল, এত অল্প সময়ে জাগ্রত হলো কি করে? উষান লম্বা পা ফেলে মীরার সম্মুখে এসে তেতে উঠে বলল, আমার ঘুম ভাঙিয়ে আমাকে ডিস্টার্ব করে আবার আমাকেই বদমাস বলছিস মীরা? সাহস তো তোর কম না? মীরা ঘাবড়ে উঠে বসলো চটজলদি। পরিহিত ওড়না ঠিক করে ফিচেল কণ্ঠে বলল, আপনার ঘুম কোথায় ভাঙলাম আমি তো শব্দহীন পায়ে এসেছি আমার ফোন আর ব্যাগটা নিতে। ও, শব্দহীন পায় তাই না? স্টুপিড। নূপুর কি তোর পায়ে আত্মা পরে গুড়গুড় করছে? মীরা চোখ মুখ কুচকে অন্তরালে নিজেকে কঠিন কয়েক বাক্য শোনালো। এতটা কেয়ারলেস সে কি করে হলো? ইস, আর একটু খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু ভয়ের চোটে তার মস্তিষ্ক যে নড়বড়ে হয়ে উঠেছিল তার ধ্যান নেই মীরার। সে আমতা আমতা করে বলল, সরি উষান, একদমই খেয়াল করিনি আমি। নেক্সট আর হবে না। যাচ্ছি তাহলে, আপনি ঘুমান। মীরা শ্বাস রুখে ঝটপট পা ফেলে কামরা থেকে বের হতে নিবে, তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় উষান। মীরার ভোরকে তাকায়। উষান মাটিতে হাঁটু গেড়ে বসে মীরার পা থেকে নুপুর জোড়া চোখের পলকে খুলে নিল। আতকে উঠল মীরা, কাতর কণ্ঠে বলল, উষান, আর এমনটা হবে না, প্রমিস। প্লিজ নুপুরগুলো ফেরত দিন, মায়ের দেওয়া শেষ স্মৃতি এগুলো। মীরার কাতর সুর উষানের পাথর হৃৎপিণ্ড যেন স্পর্শই করল না। হাতের নুপুর জোড়া খোলা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলল সে। শেষে মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে বলল, রুম থেকে বের হ, নয়তো এবার কিন্তু তোকে ছুড়ে মারবো। টলমলে ত্রস্ত পায়ে বের হয়ে আসে মীরা। পৃথিবীর জঘন্যতম লোক হিসেবে উষানকে তালিকাভুক্ত করে সে। এমন কেন করল লোকটা? প্রভাতের আগমন ঘটেছে কিয়ংদশ পূর্বেই। চারিদিকে ঘোর নিঃশব্দতা ভেঙে পাখিরা ডাকাডাকি শুরু করেছে সবেমাত্র। শীতল প্রকৃতি এখন শান্ত। উষ্ণতা পাওয়ার জন্য মীরা গায়ে ভারী কম্বলটা টেনে নিয়েছে। নেত্রকোণে অশ্রুকণা শুকিয়ে দাগ বসে গিয়েছে। কিয়ৎক্ষণ বাদে পা দুটোই কারো শীতল হাতের স্পর্শ উপলব্ধি করল মীরা। সজাগ হলো তার ষষ্ঠ ইন্দ্রিয়। চট করে সুযোগ বুঝে আখিজোড়া উন্মুক্ত করে উঠে বসল। ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই পুরো রুম শূন্য মিলে তার দৃষ্টিতে। অতঃপর হঠাৎ তার দৃষ্টিপাত আটকে যায় নিজের পায়ে। মায়ের দেহ নুপুর দুটো তার পায়ে জলজল করছে। মীরা চটজলদি পা থেকে নুপুর দুটো খুলে বুকের সাথে মিশিয়ে শ্বাস টানল দীর্ঘ করে। এই তো, প্রশান্তি মিলেছে এবার। কিন্তু নুপুর জোড়া দিয়ে গেল কে? মীরা থম মেরে বসে চেষ্টা করলো কে সেই ব্যক্তি তাকে মনে করার। মস্তিষ্ক বারংবার উষানকে নির্দেশ করছে, কারণ যখন উষান তার পা থেকে নুপুর জোড়া খুলেছিল যেভাবে, ঠিক একইভাবে সেই একই স্পর্শ মাত্র অনুভূত হলো নুপুর পরানোর সময়। নুপুর জোড়া মুঠো করে নিয়ে মীরা কম্বল মুড়ি দিয়ে ফের শুয়ে পড়ল। তার কেন যেন মনে হচ্ছে উষান আসবে, আবার আসবে, আসলেই খপ করে ধরবে সে। এমন কাহিনী করার মানে কি? মায়ান ঘুমিয়েছিল তার সাথে, মাঝরাতে নিশ্চয়ই আবার মাহাদির কাছে চলে গিয়েছিল দরজা খোলা রেখে। তাই তো উষান প্রবেশ করতে পারল এত সহজে। মীরার ধারণা সঠিক প্রমাণিত হলো। পা ফেলার শব্দ কর্ণপাত হচ্ছে। চেহারা থেকে কম্বল সরিয়ে যেই মীরা চেঁচাবে, তৎক্ষণাৎ উষান তার ওষ্ঠধর চেপে ধরে হিসিয়ে বলে, স্টপ মীরা, একদম চেঁচামেচি করবি না, খারাপ কিছু করবো না, ট্রাস্ট মি। মীরার উষানের কথা সম্পূর্ণ বিশ্বাস হয় না। কৃত্রিম শান্ত আভাস টেনে নেয় সে নিজ মুখশ্রীতে। আঘাত আনার পূর্বে বাঘিনী যেমন শান্ত হয়, তেমনই মৌন হয় মীরা। সে অন্তরালে গুছিয়ে নেয় উষানকে এখন গলা চেপে ধরতে হবে, তবে কথা বলার না হয় পথ নেই। হাত দুটো তো খোলা নাকি? নিজের কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যত হতেই তৎক্ষণাৎ মধ্য রজনীর অন্তিম লগ্ন পেরিয়েছে ক্ষণিক আগে। মেদিনীতে প্রভাতের আগমন ঘটেছে কিয়ংদশ পূর্বে। কুয়াশাচ্ছন্ন প্রভাত। মাঘ মাসের শেষাংশ চলছে, অথচ শীতের প্রকোপ কমার নামই নেই। বরঞ্চ শীত যেন হুড়হুড় করে বেড়েই চলেছে। শৈত্য প্রবাহের তাণ্ডব চলছে উত্তরাঞ্চলে, যার ফলস্বরূপ শীতের উপস্থিতি এখনও প্রকৃতিতে রয়ে গেছে।
শব্দহীন প্রভাতে চট্টগ্রামের ব্যস্ত সড়কে চলাচলকৃত যানবাহনের শব্দ কর্ণপাতের দরুন মীরার ধ্যান ফিরল। তার দৃষ্টিপাত এতক্ষণ যাবৎ আটকে ছিল উষানের আখিজোড়ার মাঝে। অদ্ভুতভাবে উষানের আখিজোড়ায় সাদা অংশটুকু লালচে হয়ে রয়েছে, টলমলে চক্ষুজোড়া। মীরা উষানের আখি দুটো দর্শন করা মাত্রই ঠাহর করতে পেরেছিল এই ব্যক্তির মাঝে কোনো খারাপ উদ্দেশ্য নেই। মীরা মানুষের চোখের আকার ইঙ্গিত বেশ ভালোভাবেই রপ্ত করতে জানে। সাইকোলজির ছাত্রী হওয়ার ফলস্বরূপ সে এতটুকু জ্ঞান রপ্ত করা শিখেছে। উষানের তীক্ষ্ণ চাহনি, ভীষণ মনোযোগ সহকারে সে মীরার মুখশ্রীতে দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করছে। চোখে মুখে তার অপ্রকাশিত এক আর্তনাদ। মীরার জন্য আপাতত রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেষে নিজেকে ধাতস্থ করে উষানের বক্ষস্থলের মাঝ বরাবর হাত রেখে সজোরে ধাক্কা দেয়। আকস্মিক কয়েক কদম পিছিয়ে যায় উষান। মীরা তৎক্ষণাৎ ফুঁসে উঠে বলল, আমায় একা পেয়ে আপনি সুযোগ নিতে চাচ্ছেন তাই না উষান? লজ্জা হওয়া উচিত আপনার। এভাবে অনুমতি ছাড়া কোনো মেয়ের রুমে প্রবেশ করেন কেন? কোন সাহসে? কাপুরুষ একটা আপনি। তেজি সেই মানব আজ নতজানু হলো। নিজের আচরণে নিজের প্রতি ক্ষুব্ধ সে। এতটা অসাবধান কি করে হলো সে? উষান কাতর কণ্ঠে বলল, আই এম সরি মীরা, এক্সট্রিমলি সরি। উষান কথা শেষে এক বিন্দু থামল না। হন্তদন্ত হয়ে বের হলো রুম থেকে। 5 তলা বিশিষ্ট ভবন থেকে বের হয়ে নিজের বাইকে চড়ে বসলো। শুষ্ক অধর জিহবা দ্বারা সিক্ত করে কাপা হাতে পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করলো। একটা ছবিতে ক্লিক করা মাত্রই ভেসে উঠল এক কিশোরীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। সে তার ঝকঝকে সাদা দাঁত দিয়ে প্রাণ খুলে হাসছে। রুক্ষ চুলগুলো উড়ছে অনিলে। পাশেই দাঁড়ানো যুবক সেই উষান। তার দৃষ্টিপাত সেই কিশোরীর উপর স্থাপিত। এতটুকুই রয়েছে ছবিতে। কিশোরীর ছবিটি এই সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে উষান বিড়বিড়িয়ে বলল, মানুষ তো একই, চেহারা মুখের গড়ন সবই এক, তাহলে চোখের পাশে তিল আর বোকাল করের মাঝখানে জন্ম তো একটা কি করে গায়েব হতে পারে? মীরা আধা ঘন্টা যাবৎ উষানের দাদুর বাসায় বসে আছে। উষানের দাদু ফারদিন রেজওয়ান তাকে হুট করে ডেকে পাঠিয়েছে। কিন্তু আসার পর ফারদিনের অস্তিত্ব নেই যেন রেজওয়ান ভিলায়। মীরাকে বসতে বলে ফারদিন কোথায় যেন গেল। এদিকে সাজবেলার প্রহর শেষে রাত নামতে শুরু করেছে চারিদিকে। একটু পরে উষানের আগমন ঘটবে। উষান আসলে মীরাকে তার সামনে পড়তে হবে, যা একদমই চাচ্ছে না মীরা। সকালের ঘটনার পর উষান নামক ব্যক্তির উপর তিক্ত রাগ ক্ষোভ চেপে বসেছে তার। মীরা ঠিক করলো সে আর 5 মিনিট অপেক্ষা করবে, তারপরই নিজ গন্তব্যে ফিরবে। ক্ষান্ত হয়ে বসতে যেই আগাম ভয়টা সে পাচ্ছিল তাই ঘটল তার সাথে। উষান সদর দরজা দিয়ে ঢুকছে, মাথা নিচু করা, শব্দহীন পায়ে লম্বা কদম ফেলে চলছে সে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মীরা শ্বাস রুখে রইল। বারংবার নিভৃতে আল্লাহর নিকট চাইল যেন এই উষানটা মাথা না তুলে, তাকে দেখে না ফেলে। উষান সিঁড়িতে পা দিবে তার পূর্বে সে জোরালো কণ্ঠে হাঁক ছেড়ে বলল, আমো, আমার রুমে এক গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দিন। উষান চোখের পলকে উপরে চলে গেল। মীরা স্বস্তির শ্বাস ফেলল। দেখেনি তাহলে তাকে। মীরা ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিল, তৎক্ষণাৎ উষা ছুটে এসে দাঁড়ালো তার সম্মুখে। হাতে তার গ্লাস, আঁচলে কপালের ঘামটুকু মুছে নিয়ে উষা বলল, মা, আমার একটা উপকার করো তো। উষানকে এই গরম পানির গ্লাসটা একটু উপরে দিয়ে আসো না মা। আমি গেলে ঠান্ডা পানি আনিনি কেন তার জন্য রাগ করবে। তুমি গেলে তেমন কিছু বলতে পারবে না। মীরা কাঁদো কাঁদো চাহনি নিক্ষেপ করলো মাটিতে। মনে মনে বলল, আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলে আমায় তুই তোকারি সহ ধমক, রাগ, নিজের ক্ষোভ পর্যন্ত ঝেড়ে ঝুড়ে শেষ করে ফেলে। কিন্তু সে মুখে স্বাভাবিক গলায় বলল, এত রিকোয়েস্ট করতে হবে না আন্টি, দিন আমি পানি দিয়ে আসছি। ট্রে সহ নাও, গরম হয়ে আছে গ্লাস। উষানকেও একটু পরে খেতে বলো। মীরা ধপধপ সিঁড়ি ভেঙে উঠে আসে। উষানের রুমের সামনে এসে সে লম্বা দম নেয়। উকি দিতেই দর্শন হয় উষান শার্টলেস। মীরার শ্যাম মুখশ্রী গরম হয়ে উঠল লজ্জায়। উষানের কি লাজ লজ্জা বলতে কিছু নেই? এভাবে দরজা খুলে কেউ পোশাক পরিবর্তন করে? কিয়ৎক্ষণ বাদেই ঠাস করে দরজা বন্ধ করার শব্দ কর্ণপাত হয় মীরার। উষান নিশ্চয়ই ওয়াশরুমে ঢুকেছে। মীরা ত্রস্তপ্রায় ঢুকলো রুমে। পা দুটো কাঁপছে কেন তার? সংকোচে কিংবা অন্য আশঙ্কায়? পড়ার টেবিলে ট্রে রেখে মীরা উল্টো পথে হাঁটা ধরতে কর্ণকুহরে তার প্রতিফলিত হয় উষানের কণ্ঠ। সে চেঁচিয়ে বলল, আম্মু, আপনি কি রুমে? আমি ভুলবশত আমার টাওয়ালটা পেটে ফেলে এসেছি, একটু এগিয়ে দিন তো। মীরা চলন্ত পাজরা থেমে গেল। আসার সময় সে দেখেছিল উষা বাহিরে যাচ্ছে। বাসায় আর কেউ নেই। উষানের আবেদন নিশ্চয়ই আপাতত আর পূর্ণ হবে না। এদিকে হুট করে মীরার মনে হলো সে যদি টাওয়াল না দিয়ে যায় তাহলে উষান জ্বরে পড়বে। উষানের জ্বরে তার মা কেলেঙ্কারি সৃষ্টি করবে। তখন উষান যদি বলে ফেলে রুমে সে পায়ের শব্দ পেয়েছে তবুও তাকে কেউ তোয়ালটা দেয়নি, তখন তো অবশ্যই উষা মীরাকে খপ করে ধরবে। তোয়ালে না দেওয়ার জন্য শান্ত থেকে সুচালো কথা শোনাবে। উষা আবার ছেলেকে নিয়ে মাত্রা অতিরিক্ত দরদ পেশ করেন।
নীলচে রঙের বেডশিটের উপর থাকা তোয়ালেটা মীরা হাতে তুলল। ওয়াশরুমের নিকট গিয়ে দরজা নক করতেই দরজা কিঞ্চিত ফাঁক করার পর শ্যামবর্ণের হাতটি দেখে উষান চট করে বুঝে ফেলল এটা মীরার হাত। দ্রুত সে দরজা আটকে শরীরের সাথে মিশ্রিত পানি না মুছেই পোশাক পরে হন্তদন্ত হয়ে বের হলো। মীরা তখন সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। উষা দৌড়ে যায় সেদিকে, কণ্ঠে জোরালো ভাব এনে বলে, মীরা একটু দাঁড়া। মীরা দাঁড়ায় না। সকালের ঘটনার পর উষানকে তার ভয় লাগে বড্ড। তাছাড়া বাড়ি পুরো ফাঁকা, কেউ থাকলে কথা ছিল। উষান মীরাকে টপকে মীরার সামনে গিয়ে দাঁড়ালো, শ্বাস টেনে বলল, দৌড়াচ্ছিস কেন? আমি কি বাঘ নাকি? স্ট্রেন্স। মীরা চিবিয়ে বলল, সকালের ঘটনার পর আমার আপনাকে তার থেকেও বেশি নিকৃষ্ট এক ব্যক্তি মনে হচ্ছে। উষান নিবল। মীরা যে সকালের ঘটনা একদম নিজের মধ্যে এঁটে সেটে নিয়েছে তা সে ভালো মতনই উপলব্ধি করতে পেরেছিল। দীর্ঘশ্বাস ফেলল সে। মীরাটা সেই আগের মতোই রয়ে গেল সর্বদা, শুধু তাকে ভুল বোঝা। উষান বিনয়ী সুরে বলল, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত মীরা। আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। দেখ একটু এদিকে তাকা। তোর কাছে সম্মানীয় উষান রেজওয়ান ক্ষমা চাচ্ছে। মীরা ভরকে তাকালো। নিজের প্রশংসা নিজে করছে, এ কেমন লোক! আজব তো। মীরা কিছুটা চমকে গিয়েছেও। উষান তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এতটা ব্যাকুল। দাম্ভিকতা নিয়ে চলা উষান আজ তার কাছে ক্ষমা চাচ্ছে, ব্যাপারটা অদ্ভুত ঠেকল তার। পরিশেষে নিজেকে ধাতস্থ করে বলল, মাফ করে দিয়েছি, হ্যাপি নাও। উষান বিড়বিড়িয়ে কিছু বলল, তা কর্ণপাত হলো না মীরার। বাসায় ফিরতে হবে, রাত হচ্ছে। মীরা তার স্থির পা জোড়া সামনের দিকে আগাতে নিলেই উষান ভারী কণ্ঠে বলল, তোর হাতে এগুলো কি মীরা? মীরা নিজের হাতের দিকে তাকালো। কাদা লেগে রয়েছে। কাদার উৎসটা কোথা থেকে হলো তা বুঝতে পারল না। স্বাভাবিক হয়ে চিন্তিত গলায় বলল, কাদা লেগেছে, কোথা থেকে লাগলো বুঝলাম না। উষান এগুলো। পকেটে তার সর্বদা রুমাল ঢোকানো থাকে আগে থেকেই। পকেট থেকে নিজের কালো রঙের রুমালটা বের করে সে মীরার হাত টেনে ধরল। রুমাল দিয়ে বেশ মনোযোগ সহকারে সে মীরার হাতে লেগে থাকা কাদাগুলো মুছে দিয়ে সেই নোংরা হয়ে যাওয়া রুমাল ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলল। অন্তরালে মীরা হতভম্ব হলেও বাহিরে সে অনুভূতি শূন্য। উষান মীরার হাত ছেড়ে দিয়ে বলল, বাসায় একা যেতে পারবি নাকি আমি দিয়ে আসবো? মীরা ঘর থেকে বেরিয়ে প্রত্যুত্তরে বলল, লাগবে না, বাসা তো এই সামনেই। হাতে ফোন নিয়ে মীরা বেরিয়ে আসে চটপট। কিছু দূর যেতেই তার অনুভূত হলো কেউ আসছে তার পিছনে। ঘাড় বাঁকিয়ে তাকাতেই ফের দৃশ্যমান হয় উষানকে। ফোনের দিকে দৃষ্টি রেখে তার পিছু পিছু হাঁটছে। মীরা দাঁড়িয়ে গিয়ে বলল, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? উষান ঠোঁট বাঁকিয়ে বলল, তোর পেছনে আসতে যাবো কেন? আমি ফার্মেসির দোকানে যাচ্ছি। সব সময় তুই দুলেন একটু বেশি ভাবিস। হাঁটা ধরে মীরা। অপমানিত বোধ হয়। উষান বড্ড বেয়াদব ধরনের, সবসময় তাকে খোঁচা মেরে কথা বলে। কে বলবে একটু আগে এই লোক তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। বাকি সবার কাছে উষান স্বাভাবিক, ভদ্র, শান্ত এবং একজন সম্মানীয় ব্যক্তি। বাসার কাছে এসে গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার ভান করে লুকিয়ে থাকে পাশে মীরা। অতঃপর কিয়দংশ বাদে গেটের কাছে আসতেই সে দর্শন করলো উষান ফিরে যাচ্ছে। মীরা ভ্রুকুচকে বিড়বিড় করে বলল, ফার্মাসি দোকান তো আরো সামনে, এই লোক ফিরে কেন যাচ্ছে? আশ্চর্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকাতেই থাকে মীরা। উষানের বিয়ে উপলক্ষে ফারদিন এবং উষার আকুল আবেদনে তাকে আসতে হয়েছিল চট্টগ্রাম। আজ ফিরে যাওয়ার দিন। বিশ্ববিদ্যালয় আর কয়েকদিন বন্ধ থাকলে সে কিছুতেই ফিরত না ওই ধুলোমাখা ইট পাথরের শহরে। সকাল থেকে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মীরা। একদিন আগে না গেলে সমস্যায় পড়তে হয় অনেক, তাই আজই চলে যাবে সে। গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে একবার নিজেকে আরশিতে পরখ করে নেয় মীরা। কিয়দংশের মাঝে আরশিতে ভেসে ওঠে তার বাবার প্রতিবিম্ব। মীরা ম্লান হাসে, পিছন ফিরে বলে, দরজার কাছে দাঁড়িয়ে কেন বাবা? ভেতরে আসো না। মীরার বাবা মাহাদি ইকবাল শব্দহীন পায়ে প্রবেশ করে। মীরা শান্তি দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদির পানে। এই ব্যক্তিটাকে দেখলে তার বক্ষস্থল শিথিল, নম্র এবং প্রশান্তিতে ছেয়ে যায়। মাহাদি এসে মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজই চলে যাবে আম্মু? জি বাবা, পরশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে, একদিন আগে না গেলে ভীষণ অসুবিধায় পড়তে হবে। সব গুছিয়ে নিয়েছো? জি বাবা। আচ্ছা, তাহলে তুমি ওনার সাথে যাচ্ছ? ওর সাথে কথা হয়েছে আবার। ওশানেরও ছুটি শেষ, অল্প কয়েকদিনের ছুটি পেয়েছিল। একসাথেই যাও তোমরা। মীরা বিষম খেল। মাহাদি চটজলদি পানির গ্লাস এনে মীরার হাতে দিতে সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে। নেত্রযুগল বড়সড় করে নিয়ে নত যেন হয় মীরা। যার দৃষ্টি সীমানা থেকে সে দূরে থাকতে চায় কাকতালীয়ভাবে, সেই লোকটাই কেন তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে? এ কেমন প্রকৃতির নিয়ম? আশ্চর্য তো। মীরাকে বাঘিন দেখে মাহাদি চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আম্মু, কোনো সমস্যা? ওনার সাথে যেতে তোমার সমস্যা আছে কি কোনো?
এত দূর পথ একা তোমায় কি করে পাঠাবো, তার জন্য ওশান যাচ্ছে, তাই তার সঙ্গে পাঠাচ্ছি। ছেলেটা ভীষণ ভালো, ভরসা আছে ওর ওপর আমার। তোমার সংকোচ হচ্ছে কারণ ওশানের সাথে তো কখনো ঠিক মতো কথা হয় না তোমার। মীরা হঠাৎ কৌতূহল দমাতে না পেরে ফট করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।